সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। এটা মূলত আমাদের দ্বিতীয় এক্সপেরিয়েন্স, যেটা নেচারস টেপেস্ট্রি, এটার শেষ ক্লাস আজকে। এই ক্লাসের মাধ্যমে আজকে আমাদের দ্বিতীয় এক্সপেরিয়েন্সটা শেষ হবে। তো চলো, তোমাদের বইয়ের 25তম পৃষ্ঠায় তোমরা চলে যাও। 25তম পৃষ্ঠায় তোমরা এই ইনস্ট্রাকশনটি পাবে। Now in groups, read the poem again and match the sound images. Sound image মানে auditory image in column A with their description in column B. তাহলে A কলাম থেকে আমরা B কলামে এইগুলোকে আমরা ম্যাচ করব, মিল করব। তাহলে বাংলা হচ্ছে কবিতাটি দলে আবার পড়ো এবং A কলামে দেয়া ধ্বনিকল্প সাউন্ড ইমেজেস গুলোর সঙ্গে বি কলামের দেওয়া বর্ণনাগুলি মিল করো। ওই যে আমরা প্রথম দিকের ক্লাসগুলো করেছিলাম, সেখানে আমরা ইমেজারি পড়েছিলাম। আমরা 7 প্রকার ইমেজারি পেয়েছিলাম, তার মধ্যে একটা ছিল অডিটরি ইমেজ। এই যে অডিটরি ইমেজারি, এটাকে আমরা বলতে পারি সাউন্ড ইমেজেস। তাহলে এটা আমাদেরকে কি করতে হবে? এখান থেকে আইডেন্টিফাই করে তারপরে কলাম ম্যাচিং করতে হবে। তাহলে আমরা আর একটু বড় দেখার জন্য এটা ভিন্ন স্লাইডে নিয়ে গেলাম, আর একটু বড় আকারে দেখালাম। এই 5টি বিষয় আমাদের এই ডান পাশের কলামের সাথে মিলাতে হবে। তাহলে তোমরা যদি সবাই বইয়ের 25তম পৃষ্ঠায় চলে যাও এবং সেখান থেকে সবাই একটু সাইলেন্টলি একবার এটা পড়ো। তোমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, সাইলেন্টলি সবাই মনে মনে একবার পড়ো এবং কোনটা থেকে কোনটা, যদি কোনোটা ম্যাচ করতে পারো তোমরা বইয়ের মধ্যে বা খাতার মধ্যে দাগিয়ে রাখো। ওকে, ভেরি গুড। আমরা আমাদের সময়টা পার করেছি। তো তোমাদের মধ্যে যারা যারা মিল করতে পেরেছো, ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইউ। এখন আমরা একটু মিল করে দেখব। প্রথমটা ছিল এই ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। হেজ টু হেজ মানে কি? এক ঝোপঝাড় থেকে আরেক ঝোপঝাড়ে একটা শব্দ, একটা ভয়েস, কণ্ঠস্বর চলে যাচ্ছে। অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিড, নিউ মাউন্ট মিডের দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে ভয়েস, এটা দাঁড়িয়ে আমরা বুঝি কি এটা একটা অডিটরি ইমেজ। অডিটরি ইমেজারির কথা এখানে বলা হচ্ছে। তাহলে এটার সাথে আমাদের ম্যাচ করে কোনটা? দিস লাইন সাজেস্টস দ্য সাউন্ড অফ এ ভয়েস ট্রাভেলিং ফ্রম ওয়ান হেজ টু অ্যানাদার। ট্রাভেলিং মানে এক ঝোপ থেকে ভিতর দিয়ে আরেক ঝোপের দিকে চলে যাচ্ছে, কিন্তু সাউন্ডটা শোনা যাচ্ছে কন্টিনিউয়াসলি। দ্য লাইনস হ্যাভ ক্রিয়েটেড অ্যান অডিটরি ইমেজ। এই লাইনের মাধ্যমে কি ইমেজটা তৈরি হয়? অডিটরি, অর্থাৎ আমার কানে একটা শব্দ আমি অনুভব করতে পারি, ঘাসফড়িংয়ের একটা শব্দ আমি অনুভব করতে পারি। অফ মুভমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, এর মাধ্যমে কি চলাচল হয় এবং যোগাযোগ স্থাপিত হয়। তাহলে আমাদের A+3, এ কলামের বাম পাশের কলামের A আর ডান পাশের কলামের 3, এই দুইটা আমাদের ম্যাচ করে। তোমরা সবাই খাতায় তুলে নাও। এরপরে আমরা দ্বিতীয়টায় যাই। দেয়ার শিলস দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। এখানেও আমাদের ক্রিকেট সং, আবারও অডিটরি ইমেজারি চলে আসলো। সং গান, এর মাধ্যমে আমাদের কোনো গান ভেসে আসে আমাদের কানে। এটার সাথে আমাদের কোনটা ম্যাচ করবে? দ্য ওয়ার্ড শ্রিলস। আমরা যদি এখানকার এটা ম্যাচ করি এবং ডান পাশের যেখানে শ্রিলস কথাটা আছে, তাহলে আমরা কিন্তু সহজেই এই ম্যাচিংটা করে ফেলতে পারি। অ্যান্ড দ্য মেনশন অফ দ্য ক্রিকেট সং। ক্রিকেট আমরা কি পড়েছিলাম? ঝিঝি পোকা। এটার যে গুনগুন করা গান, এটা উদ্রেক করে দ্য অডিটরি এক্সপেরিয়েন্স। অডিটরি মানে আমাদের কানের মধ্যে একটা শব্দ আমাদের বেজে ওঠে, অফ দ্য সাউন্ড দ্য ক্রিকেট মেক্স, যেটা ঝিঝি পোকা বা গুবরে পোকা যেটা বলো, সেটা আমাদের কানের মধ্যে তৈরি করে। হুইচ অ্যাডস টু দ্য ইমেজারি অফ ওয়ার্মথ অ্যান্ড ইনক্রিজিং সাউন্ড। এই শব্দগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। তোমরা যারা গ্রামে তোমাদের এক্সপিরিয়েন্স আছে, দেখবে ঝিঝি পোকার এই শব্দগুলো আস্তে আস্তে হতে হতে আস্তে আস্তে মানে ইনক্রিজ হতে থাকে, সাউন্ডটা বড় হতে থাকে। তাহলে আমাদের বি, বাম পাশের কলামের বি আর ডান পাশের কলামের 5, এই দুটো ম্যাচ করছে এবং এটা সহজেই তোমরা করতে পারো। একটু আগে কি বললাম? এই শ্রিলস, এই দুইটা ম্যাচ করলে আমাদের এই কলামটা ম্যাচিং হয়ে যায়।
এরপরে হাইড ইন কুলিং ট্রিজ, হাইড মানে কি লুকিয়ে থাকা, হাইড মানে লুকিয়ে থাকা, এটা হচ্ছে হাইড। আর কুলিং, কুল মানে আমরা জানি ঠান্ডা, ট্রি গাছ, গাছের শীতল ছায়ায় লুকিয়ে থাকা, এটা বোঝানো হচ্ছে। তো এটা আমাদের ম্যাচ করে। ক্রিয়েটস এ ভিজুয়াল ইমেজ, এর মাধ্যমে আমাদের একটা কি মনের মধ্যে একটা ছবি আঁকা হয়ে যায়। ক্রিয়েটস এ ভিজুয়াল ইমেজ অফ বার্ডস সিকিং রিফিউজ ফ্রম দ্য হট সান ইন দ্য শেড অফ ট্রিজ। তাহলে যখন প্রখর রোদ পড়ে তখন আমরা মানুষ যেরকম ক্লান্ত হই, আমাদের পশু পাখিগুলো অনেক ক্লান্ত হয়ে যায়, তখন তারা একটা শীতল আশ্রয় খোঁজে। তাদের একমাত্র প্রাকৃতিক আশ্রয় কি? গাছের সুশীতল ছায়া, গাছের নিচে তারা আশ্রয় নেয়। ক্রিয়েটস এ ভিজুয়াল ইমেজ অফ বার্ডস সিকিং রিফিউজ ফ্রম দ্য হট সান ইন দ্য শেড অফ ট্রিজ। শেড অফ ট্রিজ মানে গাছের ছায়া, গাছের ছায়ায় তখন তারা আশ্রয় নেয়। এরপরে আমাদের যেটা আছে, তাহলে আমরা এটা সি, বাম পাশের কলামের সি প্লাস ডান পাশের কলামের 1, এই দুটো আমাদের ম্যাচ করছে। এরপরে আমাদের ম্যাচিংটা হচ্ছে ফেইন্ট উইথ দ্য হট সান, ফেইন্ট উইথ দ্য হট সান, অর্থাৎ প্রখর সূর্যের তাপে আমরা সবাই কিন্তু ক্লান্ত হয়ে যাই, সেটাকেই বোঝানো হচ্ছে ফেইন্ট উইথ দ্য হট সান। যদিও ফেইন্টের আরেকটা অর্থ আছে, ফেইন্ট অর্থ হচ্ছে তোমার মূর্ছা যাওয়া, অনেক সময় আমরা অনেক কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই, সেটাও ফেইন্ট দ্বারা বোঝানো হয়। কিন্তু এখানে ফেইন্ট দ্বারা মূলত ক্লান্তি ভাব এটা বোঝানো হচ্ছে, সূর্যের প্রখরতায় ক্লান্ত হয়ে যাওয়া সেটা বোঝানো হচ্ছে। তো এটার সাথে আমাদের ম্যাচ করে কি? ক্রিয়েটস এ সেন্স অফ হিট অ্যান্ড ওয়ার্মথ ফ্রম দ্য সানস ইন্টেন্সিটি। সানস ইন্টেন্সিটি মানে তীব্র, সূর্যের তীব্রতা, সূর্যের যে তাপের যে তীব্রতা সেটা বোঝানো হচ্ছে সানস ইন্টেন্সিটি। ক্রিয়েট মানে তৈরি করা, তৈরি করে কি? এ সেন্স অফ হিট অ্যান্ড ওয়ার্মথ, আমাদের মাইন্ডের মধ্যে একটা গরমের অনুভূতি, তীব্র গরমের অনুভূতি সৃষ্টি করে। তাহলে আমাদের বাম কলামের ডি আর ডান কলামের 2 ম্যাচ করছে। তোমরা সবাই খাতায় তুলে নাও এটা। এরপরে আমাদের লাস্ট ওয়ান হচ্ছে লোনলি উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? তাহলে আমাদের এখানে কিছু ক্লু আছে। উইন্টার ঠান্ডার বিষয়, উইন্টার ইভিনিং খুব ঠান্ডা একটা বিকেল, হোয়েন দ্য ফ্রস্ট যখন ফ্রস্ট তুষার, তাহলে এটা আমাদের কোনটার সাথে ম্যাচ করে আমরা একটু দেখি। এটা আমাদের ম্যাচ করে সাজেস্টস দ্য কোল্ড অ্যান্ড ফ্রস্টি অ্যাটমসফিয়ার অফ উইন্টার। এই লাইনটা দ্বারা উইন্টার শীতকালের যে ঠান্ডা আবহাওয়া, কোল্ড অ্যান্ড ফ্রস্টি ঠান্ডা এবং তুষারাবৃত, এই যে একটা আবহাওয়া, এটা আমাদেরকে নির্দেশ করে। কোন লাইনটা? লোনলি উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট। তো এর মাধ্যমে আমাদের কলাম ম্যাচিংটা শেষ হয়ে গেল 25 পেজের। এরপরে ঠিক নিচেই তোমাদের বইয়ে দেখতে পাবা আরেকটি ইনস্ট্রাকশন আছে। সেই ইনস্ট্রাকশনটা কি? একজন একটু পড়ো। আমাদের বলেছে নাও সিলেক্ট এ পোয়েম, এখন একটি কবিতা নির্ধারণ করো, ইন বাংলা অর ইংলিশ। বাংলায়ও নির্ধারণ করতে পারো অথবা ইংরেজিরও কোনো কবিতা তুমি নিতে পারো, অর্থাৎ তোমার পাঠ্য বই, বাংলা যে পাঠ্য বই আছে সেখান থেকেও একটি কবিতা নিতে পারো অথবা এই ইংরেজি বই থেকেও নিতে পারো। ফ্রম ইয়োর টেক্সট বুক অর এনি আদার বুক। এনি আদার বুক যেহেতু বলেছে, তাহলে তোমরা যদি একটু বুদ্ধিমত্তার সাথে ক্লাস 8-এর ইংলিশ বইটা নাও, তাহলে তোমাদের ইংলিশ বইটাও একটু দেখা হয়ে গেল এবং সেখান থেকে একটা কবিতা নিয়ে সেখানকার সৌন্দর্যতা তুমি দেখতে পারলা, সেখানে তুমি কবিতার এটা অ্যাপ্লাই করতে পারলা। তাহলে দ্যাট ডিসপ্লেস দ্য বিউটি, কী বলেছে? বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যতা যেখানে বর্ণনা করা হয়েছে, এরকম একটা কবিতা নিতে হবে। বাংলাও নিতে পারো, ইংরেজিও নিতে পারো, যে কোনো জায়গা থেকে, তোমার চয়েসের বিষয়। দেন ইন গ্রুপস আইডেন্টিফাই দ্য ইমেজেস। এরপরে তোমাকে এই কবিতায় কি ইমেজ ব্যবহার হয়েছে সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। দ্যাট ক্যান বি ভিজুয়ালাইজড, যেটা চাক্ষুষ হয়, চোখের সামনে ভেসে ওঠে। হার্ড, কানে শব্দ শুনতে পাও। সেন্সড, তুমি উপলব্ধি করতে পারো। তাহলে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যে সাইট, হিয়ারিং, টাচ, টেস্ট, স্মেল, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যদি কবিতার বিভিন্ন বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়, তাহলে সেগুলোই হচ্ছে আমাদের ইমেজারি।
দেন ডিসক্রাইব হাউ দ্য ইমেজেস কন্ট্রিবিউট টু মেকিং এ কানেকশন বিটুইন ইউ অ্যান্ড নেচার। তারপর তোমাকে দেখতে হবে তোমার সাথে প্রকৃতির সাথে যে একটা কানেকশন আছে সেটা কিভাবে দেখাচ্ছে এখানে। ফাইনালি শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। তাহলে এখানে আমাদের বাংলা ইনস্ট্রাকশন করে দেওয়া আছে, তোমার পাঠ্য বই বাংলা অথবা ইংরেজি অথবা অন্য কোনো বই থেকে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে এমন একটি কবিতা বেছে নাও। দলে কবিতায় থাকা সেই সকল ইমেজ চিহ্নিত করো যেগুলো তুমি দেখতে, শুনতে এবং অনুভব করতে পেরেছো। তারপর ইমেজগুলো কিভাবে তোমাকে প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করতে ভূমিকা রাখছে তা বর্ণনা করো। তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। তাহলে এই বাংলার মাধ্যমে তুমি আরও ভালোভাবে বুঝে গেলে ইনস্ট্রাকশনটা। এখন আমরা পরের পাতায়, তোমরা একটু পরের পাতায় যাও তোমাদের পাঠ্য বইয়ের। এখানে একটা কবিতা দেয়া আছে, কবিতাটির নাম হচ্ছে আমাদের ছোট নদী। এটা তোমাদের বোঝার সুবিধার্থে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে। তাহলে কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে কম বেশি চিনি, ভালোভাবেই চিনি। তার ছবিটা যদি আমরা দেখাই, এই হচ্ছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম কত সালে? তার জন্ম হচ্ছে 1861 সালের মে মাসের 7 তারিখে। কোথায়? কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এটা ইন্ডিয়ার কলকাতা রাজ্যে অবস্থিত জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এবং তার মৃত্যু হয়েছিল কত সালে? 1941 সালে। তখন তার বয়স হয়েছিল 80 বছর, এজ অফ 80 ইয়ার্স। তার 80 বছর বয়সে তার মৃত্যু হয়েছিল এবং মৃত্যু সেম স্থানেই হয়েছিল, ইন্ডিয়ার কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তার মৃত্যু হয়েছিল। তাহলে এখন আমরা এই কবিতাটায় আমরা চলে যাই। তিনি যে কবিতাটি লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি, চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। এখানে মোট 16 লাইন তোমরা পাবা। প্রথম 8 লাইন হচ্ছে এগুলো। এখন এই কবিতার তুমি কি কি দেখবা? প্রথমে দেখবা এখানে প্রকৃতির সৌন্দর্যতা, তারপরে দেখতে হবে ইমেজারি, আর এছাড়া আমি বাড়তি আরেকটা তোমাদের বের করতে বলবো, সেটা হচ্ছে রাইমিং ওয়ার্ডস। প্রত্যেকটা কবিতা একটু ছন্দ থাকে। তাহলে এই কবিতার মধ্যে কি কি ছন্দ আছে আমরা একটু দেখে নেই, তারপরে আমরা ইমেজারিতে যাব। প্রথমে আছে প্রথম বাক্যের শেষ লেটারটা, খেয়াল করো, বাকে কয়কার কে। আবার দ্বিতীয় বাক্যের শেষ শব্দটা দেখো, থাকে কয়কার কে, কে কে একটা মিল আছে, সবাই খেয়াল করে দেখো। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, গাড়ি এবং পারি, তাহলে গাড়ির ডয়শূন্য রস্বীকার, গাড়ি পারি, একটা ছন্দ মিল আছে। তারপরে আছে কাদা সাদা, কাদা সাদা, দয়কার দা, এখানেও দয়কার দা। তাহলে আমরা এখানে রাইমিং ওয়ার্ডস পাচ্ছি। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, তাহলে এই যে ঝাঁক এবং হাঁক, খেয়াল করো এখানে একটা ছন্দ আছে, ঝাঁক হাঁক। এইগুলো এখানকার রাইমিং ওয়ার্ডস। এভাবে রাইমিং ওয়ার্ডস বের করবে। এখন আমি দেখব কোনো ইমেজারি আছে কিনা। এইখানটায় যদি আমরা তাকাই তাহলে এখানে অডিটরি ইমেজারি আমরা পাই। হাঁক, হাঁক মানে একটা শব্দ, শেয়ালের হাঁক আর শালিকের ঝাঁক, এর মধ্যে একটা শব্দ তৈরি হয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? অডিটরি ইমেজারি পাচ্ছি। তারপর তুমি ভিজুয়াল ইমেজারি কি পাও দেখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তাহলে বাঁকে বাঁকে মানে আঁকা বাঁকা হয়ে চলে। তোমার মনের মধ্যে এরকম একটা নদীর কথা, তোমার মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে, এটাই হচ্ছে কি ভিজুয়াল ইমেজারি। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, তাহলে গরু গাড়ি এগুলো তোমার চোখের সামনে ভেসে ওঠে, তাহলে এটা হচ্ছে কি ভিজুয়াল ইমেজারি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে তুমি ভিজুয়াল ইমেজারি, অডিটরি ইমেজারি এগুলো তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। পাশাপাশি তুমি কি বের করবে? এই যে তোমার রাইমিং ওয়ার্ডসগুলো, এগুলো বের করে ফেলবে। তাহলে পরের 8 লাইনে দেখো তো তোমরা একটু, আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা আগে চট করে একটু রাইমিং ওয়ার্ডসগুলো বের করে ফেলো। ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই পেরেছো। তাহলে এখন আমরা শেষের 8 লাইনের রাইমিং ওয়ার্ডসগুলো দেখি। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। তাহলে কালে
আর ঢালে, দেখো লয়কার লে লয়কার লে, এখানে আমাদের একটা রাইমিং ওয়ার্ডসের মিল আছে। সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। তাহলে পরে আর ধরে রয়কার রে মিল আছে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। তাহলে যে ভর আর তর, এখানে আমাদের একটা মিল আছে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে সারা আর পাড়া, এখানে আমাদের কি আছে? রাইমিং ওয়ার্ডসের মিল আছে। এইগুলো রাইমিং ওয়ার্ডস। এখন দেখো এখানে কোনো ভিজুয়াল ইমেজারি আছে কিনা। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। তাহলে এখানে আমাদের ছবি, আমাদের মনের মধ্যে ছবি ফুটে ওঠে যে ছেলে মেয়েরা গায়ের মধ্যে জল ঢালছে, গামছা দিয়ে গা জড়িয়ে রাখছে। তাহলে এখানে আমাদের একটা ইমেজারি তৈরি হয়, ভিজুয়াল ইমেজারি। তাহলে এখানে আমাদের কোনো অডিটরি ইমেজারি আছে? আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, এখানে আমাদের ভিজুয়ালও আছে, অডিটরিও আছে। কারণ বাদল নামলে আমাদের বৃষ্টির একটা আওয়াজ আছে, বৃষ্টি পরে টাপুর টুপুর একটা আওয়াজ হয়, তাহলে সেটা অডিটরি। মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, আবার নদীর উপরে যখন বৃষ্টি পড়ে সেখানেও একটা শব্দ হয়। তাহলে আমাদের অডিটরি ইমেজারিও আছে, ভিজুয়াল ইমেজারিও আছে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে এখানে আমাদের পুরো কবিতাতে ভিজুয়াল ইমেজারি সব জায়গাতে আছে এবং কিছু কিছু জায়গায় অডিটরি ইমেজারিও আছে। এভাবেই তোমরা তোমাদের পাঠ্য বই থেকে, সেটা বাংলা হোক ইংরেজি হোক, তুমি কোনো একটা কবিতা সিলেক্ট করবে। সিলেক্ট করে আমি যেভাবে দেখালাম রাইমিং ওয়ার্ডস বের করবে, তারপরে এখানে কি কি ইমেজারি আছে সেটা বের করবে। বের করে পরবর্তী ক্লাসে তোমরা এটা প্রেজেন্টেশন করবে। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ যে আমাদের এই অ্যাক্টিভিটিতে, আমাদের লাস্ট অ্যাক্টিভিটিতে আমাদের কি কি কাজ আছে, সেগুলো আমাদের কিভাবে করতে হবে। আশা করি বিষয়টা তোমাদের সবার কাছে ক্লিয়ার। তাহলে পরবর্তীতে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে, তোমরা তোমাদের বাংলা পাঠ্য বই অথবা ইংরেজি পাঠ্য বই অথবা ক্লাস 8ও নিতে পারো, অথবা তুমি বাইরে থেকে কোনো কবিতাও নিতে পারো, যে কোনো একজন কবির কবিতা নিতে পারো। সেখান থেকে তুমি তিনটি জিনিস বের করবে, দুইটি জিনিস বের করবে মূলত। একটা হচ্ছে তিনটি জিনিস। একটা হচ্ছে প্রকৃতির সাথে, প্রকৃতির সৌন্দর্যতা ওই কবিতার মধ্যে কিভাবে ফুটে উঠেছে সেটা বের করবে। দ্বিতীয়ত এখানে কি কি ইমেজ ব্যবহার করা হয়েছে, ইমেজারি, সেটা খুঁজে বের করবে। এবং লাস্টলি রাইমিং ওয়ার্ডসগুলো খুঁজে বের করবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, এবং এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের সেকেন্ড এক্সপিরিয়েন্স নেচারস টেপিস্ট্রি এটা আমরা শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে তৃতীয় এক্সপিরিয়েন্স থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।